আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 4 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো ফার্স্ট সাবজেক্টিভ ইভ্যালুয়েশনে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকবে 1 ঘন্টা। দেখো এখানে প্রথমে যে প্রশ্ন রয়েছে 1 নম্বর দাগের সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে যে কোনো 6টি। 1 × 6 = 6। একের 1 নম্বর দাগে হরপ্পা সভ্যতা ছিল পাথরের যুগের, লোহার যুগের, তামা ও ব্রোঞ্জ যুগের না প্রাক ইতিহাস যুগের সভ্যতা। তো হরপ্পা সভ্যতা ছিল তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। এখনও পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে ইউরোপে, পাকিস্তানে, পূর্ব আফ্রিকাতে না ভারতে। তো এখনও পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে। আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো চাকা, আগুন, ধাতু না কৃষিকাজ। তো আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হচ্ছে আগুন। দল বেঁধে পশু শিকার করতো, পশুর মাংস খেত ও পশুর চামড়া পরতো। এখানে অপশান রয়েছে দেখো হোমো হ্যাবিলিসরা এবং অস্ট্রালোপিথেকাসরা, হোমো স্যাপিয়েন্সরা না হোমো ইরেক্টাসরা। এখানে উত্তর লিখবে হোমো স্যাপিয়েন্সরা। তারপর হচ্ছে দেখো কত খ্রিস্টপূর্ব থেকে কত খ্রিস্টপূর্ব 1800 অব্দ পর্যন্ত হরপ্পা সভ্যতার উন্নতির সময়। এখানে 4টি অপশান দেওয়া আছে, তো এখানে সঠিক উত্তর লিখবে 2600। ঠিক আছে। তারপর দেখো আদিম মানুষ প্রথম রান্না করা পোড়া মাংস, কাঁচা মাংস ও ফলমূল খেত। তো আদিম মানুষ প্রথমে কী করতো? আদিম মানুষ প্রথমে হচ্ছে কাঁচা মাংস এবং ফলমূল এইগুলো খেত। তারপর হচ্ছে ভীমবেটকা গুয়াহাটি অবস্থিত পশ্চিমবঙ্গে, বিহারের, গুজরাটে না মধ্যপ্রদেশ। ভীমবেটকা এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। আলতামিরা গুহা অবস্থিত স্পেনে, ফ্রান্সে না পর্তুগালে। উত্তর লিখবে স্পেনে। পরের প্রশ্ন হোমো হ্যাবিলিস বলা হতো দণ্ডায়মান, বুদ্ধিমান, দক্ষ মানুষকে। উত্তর লিখবে দক্ষ মানুষকে বলা হতো হোমো হ্যাবিলিস। 2 নম্বর থেকে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 4 = 4। হরপ্পা সভ্যতা কি আবিষ্কার করেন? হরপ্পা সভ্যতা দয়ারাম সাহানি আবিষ্কার করেন। মহেঞ্জোদারো কেন্দ্রটি আবিষ্কৃত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর হচ্ছে 1922 খ্রিস্টাব্দে। মেহেরগড় ড্যাশ গিরিপথের থেকে খানিক দূরে অবস্থিত। তো মেহেরগড় বোলান গিরিপথের থেকে খানিক দূরে অবস্থিত। দাবানল কাকে বলে? তো বনে আগুন লাগাকে বলা হয় দাবানল। কত খ্রিস্টাব্দে লুসির খোঁজ পাওয়া গেছে? 1974 খ্রিস্টাব্দে লুসির খোঁজ পাওয়া গেছে। এরপর দেখো এপ কাকে বলেন? তো লক্ষ লক্ষ বছর আগে এক ধরনের শিম্পাঞ্জি গরিলা জাতীয় লেজহীন বড় আকারের বানরের মতো প্রাণীকে এপ বলা হতো। তারপর হচ্ছে কে কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? এখানে উত্তর লিখবে 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক জাঁ ফ্রাঁসোয়া জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। হরপ্পা ও মহেঞ্জোদারো কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? 1921 খ্রিস্টাব্দে হরপ্পা ও 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়। হরপ্পা সভ্যতার পূর্ব ও পশ্চিম সীমা কী ছিল? হরপ্পা সভ্যতার পূর্ব সীমা ছিল আলমগীরপুর ও পশ্চিম সীমা ছিল বর্তমান পাকিস্তানের বালুচিস্তান। হুন্সকি উপত্যকা কোথায় অবস্থিত? উত্তর লিখবে কর্ণাটকের গুলবর্গা জেলায় অবস্থিত। এরপর হচ্ছে 3 নম্বর দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্ন নাম্বার 2 করে 2 × 4 নম্বর। 3-এর 1-এর প্রশ্ন সিটাডেল কি? তো দেখো হরপ্পা সভ্যতায় নগরের উঁচু এলাকাকে সিটাডেল বলা হতো। এই এলাকাটি একটি বানানো ঢিপির উপরে অবস্থিত ছিল। তারপর হোমো স্যাপিয়েন্স প্রজাতির 2টি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর হচ্ছে আজ থেকে প্রায় 2,30,000 বছর আগে হোমো স্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের আবির্ভাব ঘটেছিল। এই শ্রেণীর মানুষ দল বেঁধে নানা পশু শিকার করত এবং প্রয়োজনে আগুন ব্যবহার করত। এরা পশুর মাংস পুড়িয়ে খেত। এই শ্রেণীর মানুষরা পোশাক রূপে পশুর চামড়া পরত। এরা ছোট কিন্তু তীক্ষ্ণ ও ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল। এদের সবচেয়ে বড় কৃতিত্ব হলো যে এরা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত। 3 নম্বর হচ্ছে লুসি কি? 1974 খ্রিস্টাব্দে প্রায় 32 লক্ষ বছর আগে একটি ছোট মেয়ের কঙ্কালের কিছু অংশ আফ্রিকার ইথিওপিয়ার হাদার নামক স্থানে খুঁজে পাওয়া যায়। এর নাম দেওয়া হয়েছিল লুসি। তারপর হচ্ছে 3-এর 8 নম্বর হচ্ছে হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল? হরপ্পা সভ্যতার লিপিতে 375 থেকে 400টির মতো চিহ্ন ব্যবহৃত হতো। এটি একটি সাংকেতিক লিপি। লিপিগুলি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। লিপিতে ছোট চিহ্নগুলি সংখ্যা বোঝাতে ব্যবহৃত হতো। হরপ্পা লিপির সঙ্গে দ্রাবিড় ভাষার মিল পাওয়া যায়। ঋগ্বেদের ভাষাতেও এর প্রভাব দেখা যায়। তারপর দেখো 13 সম্পর্কে লেখো। তো ইউরোপের স্পেনে একটি পাহাড়ি এলাকা হলো আলতামিরা। সেখানে কয়েকটি প্রাচীন গুহার খোঁজ পাওয়া যায়। এক প্রত্নতাত্ত্বিক তার ছোট মেয়েকে নিয়ে গুহাগুলি দেখতে গিয়েছিল। তার হাতে একটা আলো ছিল। হঠাৎ ছোট্ট মেয়েটি চিৎকার করে উঠল 13 অর্থাৎ ষাঁড়। দেখা গেল গুহার ছাদে বিশাল বড় একটা ষাঁড়ের ছবি। এটি প্রায় 50
থেকে 30,000 বছর আগেকার গুহাবাসী মানুষের আঁকা একটি ছবি। নেক্সট হচ্ছে টিকা লিখতে হবে হুঁসকি উপত্যকা সম্পর্কে। কর্ণাটকের গুলবর্গা জেলার উত্তর পশ্চিমে হুঁসকি উপত্যকা অবস্থিত। এখানকার ইসলামপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কাথডা হাল্লা খাল। 1983 সালে মাটি খুঁড়ে সেখানে পুরনো পাথরের যুগের হাতিয়ার মিলেছে। এইগুলি আজ থেকে প্রায় 5 থেকে 6 লক্ষ বছর আগেকার হাতিয়ারগুলি বেশিরভাগই হাত কুড়োল, ছোড়া, চাঁচুনি জাতীয়, ঠিক আছে, এই ধরনের হাতিয়ার। পরের প্রশ্ন 3-7 নম্বর, আদিম মানুষের জীবন কেমন ছিল? আদিম মানুষরা চাষবাস জানতো না, তারা পশু শিকার করে কাঁচা মাংস ফলমূল খেয়ে জীবন ধারণ করতো। ক্রমে তারা পশুপালন শেখে, তাই নিজেদের খাবার ও পালিত পশুর খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অনুষ্ঠানে ঘুরে বেড়াতো। এজন্যই আদিম মানুষ যাযাবর জীবনযাপন করতো। তারপর হচ্ছে 4 নম্বর দেখে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান এখানে 3 নম্বর করে, 3 দুগুণে 6 নম্বর দেওয়া আছে। মহেঞ্জোদারোর স্নানাগার সম্পর্কে কি জানা যায়? তো স্নানাগার হলো স্নান করার জায়গা। এমনই একটি স্নানাগারের খোঁজ পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারোর স্নানাগারটি আয়তন ছিল লম্বায় 180 ফুট, চওড়ায় 108 ফুট এবং উচ্চতায় 8 ফুট। স্নানাগারের চারপাশে সিঁড়ি ছিল। স্নানাগারটি ছিল আয়তাকার। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় ছিল। জলাশয়টিতে অতিরিক্ত জল বার করার এবং জল ঢোকানোর ব্যবস্থা ছিল এবং জল পরিষ্কার করার ব্যবস্থাও ছিল। তারপর টিকা লিখতে হবে হোমো ইরেক্টাস সম্পর্কে। হোমো ইরেক্টাস মানুষদের পরিচয় সম্বন্ধে নিম্নে আলোচনা করা হলো। তো দেখো, 1 নম্বর, আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ থেকে 3,50,000 বছর আগে হোমো ইরেক্টাস বা দণ্ডায়মান মানুষদের উদ্ভব ঘটে। নাম্বার 2 হচ্ছে এরা দুপায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারত এবং দলবদ্ধভাবে গুহায় বসবাস করত। এরা একসঙ্গে পশু শিকারে যেত এবং এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। এরপর দেখো 4 নম্বর হবে এটা, এরা নুড়ি পাথরের হাতিয়ার বানিয়েছিল এবং শেষ দিকে বানিয়েছিল হাত কুঠার। পরেরটা হচ্ছে 3 নম্বরের টিকা লিখতে হবে ভীমবেটকা সম্পর্কে। মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছুটা দূরে বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে নির্জন জঙ্গল, সেখানে 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়। এই গুহাগুলিতে পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষেরা থাকতে শুরু করে। গুহার দেয়ালে তাদের আঁকা ছবি পাওয়া গেছে। প্রায় সবই শিকারের দৃশ্য। নানা রকম বন্য পশুর ছবি রয়েছে। তাছাড়া পাখি, মাছ, কাঠবিড়ালির মতো প্রাণীর ছবিও দেখা যায়। এছাড়া দেখা যায় মানুষ একা অথবা দল বেঁধে শিকার করছে। তাদের কারো কারো মুখে মুখোশ, হাতে পায়ে গহনা। অনেক সময়ই মানুষের সঙ্গে কুকুরকে দেখা যায়। ছবিগুলিতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার হলেও বেশি দেখা যায় সাদা এবং লাল রঙ। এরপর 5 নম্বর দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। 5 × 2 = 10। 5-এর 1 নম্বর দাগে আদিম মানুষ কেন জোট বেঁধেছিল, এর ফলে তাদের কী লাভ হয়েছিল? তো দেখো, আদিম মানুষ নানা কারণে জোট বেঁধে থাকতো। নাম্বার 1, তাদের পশু শিকারের কাজ সহজ হতো। নাম্বার 2, হিংস্র জীবজন্তুর আক্রমণের হাত থেকে তারা নিজেদের রক্ষা করতে পারত। 3 নম্বর, জোট বেঁধে থাকার ফলে আদিম মানুষের খাদ্য সংগ্রহ করা সহজ হয়। তারপর জোট বাঁধার ফলে কী হলো? জোট বেঁধে থাকার ফলে আদিম মানুষের অনেক লাভ হয়েছিল। যেমন হচ্ছে 1 নম্বর, তাদের মধ্যে সামাজিকতা ও বিভিন্ন সামাজিক গোষ্ঠী গড়ে ওঠে। নাম্বার 2, অনেকের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা গড়ে ওঠে। নাম্বার 3, বিভিন্ন জীবিকার উদ্ভব হয়। তো এগুলো হয়, ঠিক আছে, জোট বেঁধে থাকার ফলে। নাম্বার 5-এর 2 নম্বর দাগের প্রশ্ন, হরপ্পাবাসীর নগর জীবন কেমন ছিল? তো প্রাচীন ভারতের একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ সভ্যতা হলো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। সিন্ধু নদের অববাহিকায় এই সভ্যতা গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ থেকে জানা যায় যে এই সভ্যতার নগর পরিকল্পনা বেশ উন্নত স্তরে পৌঁছেছিল। এখানকার বাড়িঘর কেমন ছিল না? সিন্ধু সভ্যতায় রাস্তার দুপাশে পরিকল্পিতভাবে 1 তলা থেকে 3 তলা পর্যন্ত বাড়িঘর তৈরি হতো। প্রতি বাড়িতে একটা করে স্নানাগার থাকতো। রাস্তাঘাট কেমন ছিল না? সিন্ধু সভ্যতার আরেকটি বৈশিষ্ট্য হলো চওড়া, সোজা ও পাকা রাস্তাঘাট। মূল রাস্তা থেকে গলিপথগুলি বের হতো। পোড়া ইটের ব্যবহার। সিন্ধু সভ্যতার মানুষেরা রোদে শুকনো ও আগুনে পোড়ানো 2 ধরনের ইটই বাড়ি তৈরির কাজে ব্যবহার করত। পয় প্রণালীর ব্যবস্থা। সিন্ধু সভ্যতায় জল নিকাশির জন্য নতুন পয় প্রণালী ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। এরপর হচ্ছে নগর দুর্গ। সিন্ধু সভ্যতায় উঁচু প্রাচীর দিয়ে ঘেরা নগর দুর্গের বা সিটাডেলের সন্ধান পাওয়া গেছে। অনুমান করা হয় এখানে শাসক গোষ্ঠীর বাসগৃহ ও কার্যালয় ছিল। 5-এর 3 নম্বর, হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি লেখো। তো হঠাৎ করে একটি সভ্যতা ধ্বংস হয়ে যায় না, বেশ কিছু ঘটনার যোগ ফলে হরপ্পা সভ্যতার পতন বা অবনতি হয়েছিল।
নাম্বার 1 হচ্ছে বন্যা। মহেঞ্জোদারো নগরে বিরাট পাঁচিলের গায়ে কাদার চিহ্ন মিলেছে। মনে করা হয় বন্যার ফলে সম্ভবত এই কাদা জমেছিল। সিন্ধু নদের এই বন্যায় মহেঞ্জোদারোর ক্ষতি হয়েছিল। নাম্বার 2 হচ্ছে বৃষ্টিপাত কমে যাওয়া। এশিয়া মহাদেশের অনেক জায়গাতে বৃষ্টিপাত কমতে থাকে খ্রিস্টপূর্ব 2200 অব্দ নাগাদ থেকে। ফলে এই সভ্যতার সমগ্র অঞ্চল জুড়ে শুষ্ক জলবায়ু দেখা যায়। শুষ্ক জলবায়ুর কারণে কৃষিকাজ সমস্যার মুখে পড়ে। তাছাড়া বাড়ি তৈরির ইট পোড়ানোর জন্য চুল্লির জ্বালানি রূপে কাঠ ব্যবহার করা হতো। গাছ কেটেই এই কাঠের যোগান দেওয়া হতো। ব্যাপকভাবে গাছ কেটে নেওয়ার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। এরপর দেখো 3 নম্বর বাণিজ্য ভাটা। মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পার বাণিজ্যে ভাটা পড়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 1900 অব্দের পর থেকে। এর ফলে হরপ্পার অর্থনীতি সমস্যায় পড়ে। নাম্বার 4 নগর শাসন ব্যবস্থার দুর্বলতা। ধীরে ধীরে হরপ্পার নগর শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। এইসব সমস্যাগুলি থেকে মুক্ত হতে না পারায় হরপ্পা সভ্যতা শেষ পর্যায়ে পৌঁছায় এবং ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যায়। তো এগুলো হচ্ছে হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ। তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের হিস্ট্রি সাবজেক্টের একটি কোশ্চেন পেপার এবং তার সম্পূর্ণ উত্তর। প্রশ্নোত্তরগুলো তোমরা প্র্যাকটিস করে নাও। এর আগে আমি আরও 3টে সেট দিয়েছি, এটা 4 নম্বর সেট দিলাম। তো প্রতিটা সেট তোমরা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামে কিন্তু সব প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা কমন পাবে এই সেটগুলোর মধ্যে থেকেই। আর যদি এর তোমরা পিডিএফগুলো পেতে চাও এই সমস্ত প্রশ্নদের, আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে। সহজ লেসন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবে। তো প্রথমে তোমরা রেজিস্টার করে নেবে, তারপর অ্যাপের মধ্যে লগ ইন করে তোমরা কিন্তু অ্যাপের মধ্যে থেকে যে পেইড কোর্স রয়েছে সেগুলো নিতে পারো, অথবা কিছু ফ্রি কোর্সও দেওয়া আছে, সেগুলো তোমরা সেখান থেকে দেখতে পারো। তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।